স্যার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। একদম ১ম এই যেটা জানতে চাই, বহু মানুষের আ প্রশ্ন, বহু মানুষের জিজ্ঞাসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। তার কি জেল যাত্রা হতে পারে? কি অভিযোগ করেছে তার উপর দেখতে হবে। সে অভিযোগের সারবত্তা যদি থেকে থাকে তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া প্রয়োজন হতে পারে। তিনিও আদালতে গিয়ে অ্যান্টিসিপেটরি বেল চাইতে পারেন। সুতরাং এই স্টেজে আগে কিছু বলা যাবে না। আমি যতটুকু শুনলাম, অবশ্য আমি নিজে দেখিনি এফআইআর এর অভিযোগ, যা জনান্তিকে শুনতে পাচ্ছি। কি ইলেকশনের আগে না কি সব হেড স্পিচ করেছিল সেই জন্য। তো ইলেকশন তো হয়ে গেছে আজ থেকে অনেকদিন আগে। এতদিন পরে যদি এফআইআর হয় তা সেই এফআইআর এ কতটা গুরুত্ব থাকে সেটা যারা আইন বোঝেন তারা বলবেন। স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো এটা হেট স্পিচ এর অভিযোগ। কিন্তু এর আগেও তো অজস্র মামলা থাকে। এর আগে ইডি, সিবিআই। দেখুন, যদি তদন্তকারী সংস্থা স্বাধীনভাবে বিনা প্রভাবে প্রভাবিত না হয়ে যদি তদন্ত করতো, এতদিনে অভিষেক, মমতা, ওদের বহু নেতাই তারা খালের ওপারে থাকতেন। সুতরাং ওইসব হয়নি। এখন এই লোক দেখানো কাজ করে কিন্তু আসল কাজ কিছু হবে না। কিছুদিন লোককে মাতিয়ে রাখা যাবে আর কি। এই লোককে মাতিয়ে রাখার জন্য এইসব দু একদিন হবে। হেড স্পিচের অভিযোগ এতদিন পরে এত কাগজে হয়ে যাচ্ছে, সেই অভিযোগের কি মূল্য থাকবে? যে স্যার বিজেপি ওরা যেটা বলেছিলেন সিএ মামলায় গলি মারো সালোকো, সেটাকে তো একটি কোর্ট বলে দিয়েছেন এটা কোনো হেড স্পিচ নয়। অতএব অত সহজেই বিষয়টাকে খুব বাহাদুরি হচ্ছে হাততালি দেওয়া পাওয়া যেতে পারে, কিন্তু গভীর এটা দেখা যাবে এগুলো কিছুই নয়। স্যার গরু পাচার, কয়লা পাচার থেকে শুরু করে একাধিক বিতর্কিত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কিন্তু হেফাজতে নেওয়া হয়নি। এবার কি তাই তো ডবল বলছি ইঞ্জিন যে সরকারের? যেসব মামলায় হেফাজতে নেওয়ার একটা যুক্তিসঙ্গত আইনগত কারণ ছিল সেটা তারা করেননি। এখন কিছু আবোল তাবোল মামলা করে আবারও মানুষের দৃষ্টিকে ভিন্ন পথে পরিচালিত করার পরিকল্পনা আছে বলেই আমার মনে হয়। স্যার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা আমার মধ্যে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে সাসপেন্ডেড হয়েছেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা। অবশ্যই আমরা তো শুরু থেকেই বলে আসছি যে তাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এবং তাদেরও মাথায় যারা, তাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব নয়। একজনের পক্ষে সম্ভব নয়। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে, যে সিবিআই কলকাতা পুলিশকে ক্লিন চিট দিল, তাদের সেখানে কেন্দ্রীয় সরকার, আজকে রাজ্যে বিজেপি আসার পরেই তাদেরকে সাসপেন্ড করা হলো। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, একটু ইতিহাসের পাতা উল্টে যান। ইতিহাসের পাতা উল্টে গেলে দেখবেন রিজিয়াউনুর বলে একজন, হ্যাঁ, হ্যাঁ। তিনি আত্মহত্যা করেছিলেন। তৎকালীন কমিশনার অফ পুলিশ বলেছিলেন সব দেখে তা আত্মহত্যা। তার বিরুদ্ধে প্রবল হইচই হলো। তৎকালীন সরকার তাৎক্ষণিক তাকে পদ থেকে অপসারণ করলেন। একেবারে রিজিয়নের জন্য বিচার চেয়ে রাস্তাঘাটে চোখের জলে ভেসে গেল। রিজিয়াউনের মাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে উদ্বোধন করানো হলো। রিজিয়াউনের ভাইকে এমএলএ বানিয়ে দেওয়া হলো এবং ৩-৪ জন তখন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হলো। আরে হই হই রই রই কাণ্ড, কি কাণ্ড করে দিয়েছেন দিদি। কি দাঁড়ালো? কয়েকদিন পর সেই সমস্ত সাসপেন্ডেন্ট অফিসাররা আবার স্বমহিমায় ফিরে এসে দিদির পরিচালনায় অপকর্ম করে বেড়ালেন। একই স্কুলের ছাত্র, একই পথে চলেছেন। এই ৩ জন বা আইপিএস কে সাসপেন্ড করা হয়েছে। আমি দেখতে চাই এদের সাসপেনশনের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত পরিণতিটা কোথায়, এদের বিরুদ্ধে কি চার্জশিট থাকবে, কি বিভাগীয় তদন্ত হবে। আসল অভিযোগ তো দাঁড়াবে সিবিআই এর বিরুদ্ধে। সিবিআই তদন্ত করেছেন, সেই তদন্তের প্রেক্ষিতেই নিম্ন আদালত একজনকে সাজা দিয়েছেন। সিবিআই আজ পর্যন্ত তথ্য লোপাটের তদন্তে কোনো তথ্য বার করতে পারলেন না, চার্জশিট দিতে পারলেন না। এগুলো একটু খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ভেতরে ডুগডুগি বাজছে। ডুগডুগিটা বাজাচ্ছেন উপর থেকে। যা করেছিলেন ওর দিদি, তখন উনি ছিলেন দিদির সঙ্গে, দিদির দলের সৈনিক শুধু না, বোধহয় মন্ত্রীফন্ত্রীও হয়েছিলেন। সেই কাজেরই করছেন, পুনরাবৃত্তি, ইতিহাসের পাতার পুনরাবৃত্তি, আর কিচ্ছু না।
স্যার আমি যদি একটু অপটিমিস্টিক্যালিও দেখতে চাই যে রাজ্যের বিজেপি সরকার তারা মানুষকে বলেছিলেন যে অভয়ার ফাইল খোলা হবে। ফাইল খোলা হলো এবং ৩ জন প্রভাবশালী অফিসারকে গ্রেফতার করে সাসপেন্ড করা হলো। কিন্তু তাহলে সিবিআই যে ক্লিন চিট দিল, আমি কেন্দ্রীয় সরকারের সিবিআই কে বেশি গুরুত্ব দেব? নাকি আমাদের সদ্য নির্বাচিত রাজ্য সরকারকে বেশি গুরুত্ব দেব? আমি তো আমি তো সেটাই বললাম, এখন তো ডবল ইঞ্জিন, সেটা এখন তো সিঙ্গেল ইঞ্জিন না, হ্যাঁ, হ্যাঁ। এখন তো দুজনেরই তো দড়ি টানছে পেছন থেকে নাগপুর। হু, হু। কি করবেন উনি? ওখানে নরেন্দ্র মোদী এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, উনি দেখে দেখে নিজেও ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। কোনো স্বাধীন ভাবনা চিন্তা আচরণ তো নেই। কি হবে এগুলো? এই যে হাততালি পাওয়ার জন্য এগুলো করা যায়? স্যার কোন ধরনের কোনো স্পেকুলেশন না করেই একদম বস্তুনিষ্ঠ আলোচনায় যদি আসি তাহলে দেখব যে আ বা মোহন ভাগবত এসে বলেছিলেন যে আরজি করে রাজ্য সরকারের যা ভূমিকা আরএসএস প্রধান, রাজ্য সরকারের যা ভূমিকা আমরা তাকে অকুণ্ঠ সমর্থন করছি। দেখুন, আমি একটা কথা বলি, আমি যে কথাগুলো বলার চেষ্টা করি আমি কিন্তু আবেগতাড়িত হয়ে বলি না। আমি একটা আইনি যুক্তি, ঘটনাক্রম সেটা থেকেই বলছি যে এটা রিজিয়াউনের ঘটনার পুনরাবৃত্তি। মানে এই সাসপেনশন, ফাইল খোলা, বিচার দেবো বলে আমি এমএলএ বানিয়ে দেওয়া, আপনাদের কি বলে আজকাল জানি না, ওই কপি পেস্ট আর কি। স্যার আরেকটা প্রশ্ন। আরেকবার কেন্দ্রবিন্দুতে আপনি খবরের গতকালের যদিও সেটা কথা কিন্তু আপনার মতামত নেওয়ার চেষ্টা করব। আপনি আবারও দেখা গেল ইউ আর ব্যাক ইন অ্যাকশন। আপনি স্টে অর্ডার আনলেন এবং বুলডোজিং কে আপনি লাল কাপড় দেখিয়ে বন্ধ করে দিলেন। ঠিক কিভাবে দেখছেন? বুলডোজিং কেই বা কিভাবে দেখছেন? এবং আগামী দিনে কি এটা আপনার তো আদালতে ব্যস্ততা বাড়বে এই ধরনের আহ, পদক্ষেপের বিরুদ্ধে? এই দ্বিতীয় কথাটা বললেন, এটা ঠিক, ব্যস্ততা বাড়ছে, আক্রান্ত মানুষ সংখ্যা, লঘু মানুষ, বিপদগ্রস্ত মানুষ তারা আসছেন, দলমত নির্বিশেষে তাদের হয়ে তাদের অধিকার রক্ষায় লড়াই করতেই হবে। আমার টিমের ছেলেরাও তারা প্রস্তুতি নিচ্ছেন, হুম, হুম, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি দেখবেন এটা, এই যে বুলডোজিং হলো, হুম, হুম, কলকাতা পুরসভা কিন্তু তৃণমূল পরিচালিত। হুম, হুম। তারা রাজ্য সরকারের বুলডোজিংটাকে সাহায্য শুধু করলেন না, আদালতে দাঁড়িয়ে বিরাট সওয়াল করলেন যে হ্যাঁ ঠিক আছে এটা। স্যার এই তাহলে বিষয়টা আরেকটু ডিটেইলে কাইন্ডলি বলুন আদালতের বিষয়টা। পুরসভা একটা তৃতীয় স্তরের সরকার, তার নিজস্ব অধিকার, পুরো এলাকার মধ্যে যদি বেআইনি বাড়ি হয়ে থাকে, বেআইনি বাড়ি ভাঙার নির্দিষ্ট পদ্ধতি আছে। পুরসভা তার স্বাধীন সত্তা দিয়ে সেই পদ্ধতিটা অবলম্বন না করে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, নতুন মুখ্যমন্ত্রীর এখন নব অনুপ্রেরণা হচ্ছে, বুলডোজ দিয়ে ভেঙে দিলেন হুম, হুম। বাড়ি, এবং সেটা সমর্থন করলেন। সওয়াল করে বলছেন এটাই ঠিক হয়েছে, এটা আমার করা উচিত ছিল, আমার তাই করেছি। তাহলে পার্থক্যটা কোথায়? এটা কি পুরসভার বক্তব্য? তাই তো। সেখানে আপনার যুক্তি কি ছিল স্যার যদি বলা যায় কাইন্ডলি একটু যদি বলেন পরিষ্কার আদালতের সামনে? পুরসভা বলতে পারতো যে আমার বাড়ি ভাঙতে গেলে আইন মেনে ভাঙতে হবে, রাজ্য সরকার চাইলেই তো ভাঙা যায় না। আপনার সওয়াল কি ছিল স্যার স্টে অর্ডার আনার জন্য একটু যদি আমার বলেন? সময় তো পুরোটাই বেআইনি। যে আগুন লেগেছে তার জন্য যে অপরাধ হয়েছে সেই অপরাধে ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল মামলা করো। ৩ জন মারা গিয়েছেন তার জন্য যারা দায়ী তাদের ব্যবস্থা নাও। যেমন আমরিতে আগুন লেগে অত লোক মারা গিয়েছিল, তাই ক্রিমিনাল ব্যবস্থা হয়েছে, সেদিন কি আমরি ভেঙে ফেলা হয়েছিল? হুম, হুম। তাহলে একেবারেই। এখন বাড়ি ভেঙেছে বলছি বেআইনি বাড়িতে, বেআইনি বাড়ি এতদিন ওখানে ছিল কি করে? অনেক গুরুতর প্রশ্ন উঠে আসবে। যাই হোক, সেসব তো আদালতের সওয়ালের কথা, এখনই আপনাকে বলে আমি আমার পেশা কেন ক্ষতিগ্রস্ত করি। বলছি যে অবশ্যই। সেটা যতটুকু যতটুকু মানুষের জানা উচিত ততটুকুই। বলছি যে এই সম্পূর্ণ বেআইনি কাজ, আমি তো আশা করেছিলাম পুরসভা দাঁড়িয়ে বলবে যে না আমরা বুলডোজ করবো না। রাজ্য সরকার কি করতে পারবে? একদমই তাই। আ একদম স্বায়ত্তশাসিত সংস্থা। স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই বুলডোজিং এর প্রবণতাকে আপনি কিভাবে দেখছেন? বুলডোজিং কেন এটা হচ্ছে? আমি, ভুল কথার মানে কি জানেন তো? আপনি নিশ্চয়ই জানবেন। চন্ড, ষাঁড়। তারা কি করে? তাদের মস্তিষ্ক বলে কিছু নেই, তাদের শুধুমাত্র গুতোবার ক্ষমতা আছে।
আমি সেই জন্য এর আগেও অনেককে বলেছি, বুল হেডেড যারা তারা বুলডোজিং করে। আহ, স্যার একটা প্রশ্ন যে এই মুহূর্তে তো বিষয়টাকে আপনি স্টে অর্ডার দিলেন, সবকিছুই ঠিক আছে, স্টে অর্ডার নিয়ে এলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আগামী দিনে যে এই প্রবণতা মানে যারা ক্রিমিনাল অফেন্স করে ইলিগাল কনস্ট্রাকশন করলেন তপসিয়া তিলজলা আরো বহু জায়গায়, আপনাকে আমি অন্তত 100 বার জিজ্ঞেস করেছি যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জলাজমি ভরাট করা বিধাননগর সর্বত্র, তাদের বিরুদ্ধে কি ক্রিমিনাল অফেন্সের ব্যবস্থা নেবেন রাজ্য সরকার? আমি তো দাবি করেছি, আপনি জানি না দেখেছেন কিনা, যে এই রাজ্য সরকার সমস্ত বেআইনি কনস্ট্রাকশন শুধু কলকাতা কেন পশ্চিমবঙ্গে ভাঙার উদ্যোগ নিক। আমি মুখ্যমন্ত্রীর হাত ধরে তার সঙ্গে জমায়েত করব, হুম হুম, ভাঙা হোক সমস্ত বেআইনি কনস্ট্রাকশন। অবশ্যই। ওটা করতে গেলে পরে উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। উনি মুখ্যমন্ত্রী ততদিনই থাকবেন যতদিন তিনি নির্দিষ্টভাবে দরিদ্র প্রান্তিক মানুষের উপর বুলডোজিং করতে পারবেন। স্যার আমার আরেকটা কৌতূহল এখানে হচ্ছে, আপনি নিশ্চয়ই সেই দৃশ্য দেখেছেন স্যার। আপনি ব্যস্ত ছিলেন, নাও দেখে থাকতে পারেন। শতরূপ ঘোষ আপনাদের পার্টির নেতা, যুব নেতা, তিনি যখন সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তুলছেন, আপনার বার করে আনা স্টে অর্ডারের কপি হাতে নিয়ে দীপু দাস, সেখানে একদল দেখা গেল দুষ্কৃতী, তারা শতরূপ ঘোষকে গো ব্যাক বলছেন এবং তারা বলছেন যে জাভেদ খানকে কেন দোষী করা হচ্ছে? এই সমস্ত তো বাম আমলে করা হয়েছে। মানে এখনো পর্যন্ত জাভেদ খান নিজে তাদের যদিও তারা স্পটে আসেননি। সেই না জায়গায় না, দাঁড়িয়ে কি আসল কথা ওইখানে এই সমস্ত বেআইনি ব্যবসা, বেআইনি কনস্ট্রাকশন, এই সব কিছুর মাথা হচ্ছেন জাভেদ খান এবং তার পুত্র। হ্যাঁ, হ্যাঁ। যদি আইনি ব্যবস্থা নেওয়া হয় যথাযথ, তাহলে এদের খুব বিপদ, হুম, হুম। বুঝেছেন না? সেই জন্যই তারা শতরূপ ওখানে গিয়েছে, তাতে মানুষ বুঝতে পারছেন, উপলব্ধি করছেন। আমি নাম করব না, একজন প্রাক্তন মন্ত্রী একটি সংখ্যালঘু সম্প্রদায় আজকে আমার কাছে এসে তো তিনি প্রায় বলে ফেললেন যে আমরা যে কত বড় ভুল করেছি, আপনাকে কি বলবো। আমি সেই বিষয়ে যাচ্ছি না, এগুলো মানুষ আহ, আসেন পরামর্শের জন্য। হুম, হুম। এখন সেটা তো হবেই। যদি বলে এটা বাম আমলে ছিল, ঠিক আছে, বাম আমলে বেআইনি কাজ গত 2010-এর পর থেকে 2016, হুম, এই হুম। 16 বছরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না জাভেদ খান বা তার চেলারা? হুম, হুম। একেবারেই তাই। নীরব তার মানে ঘোষ তারা কর্পোরেশনে, তারা রাজ্য সরকারে তারা। তার তার মানে তার মানে বেআইনি কাজকে তারা প্রশ্রয় দিলেন, লালন পালন করলেন। হুম। যত ওরা বাম আমল বলবে না, তত আমি ওদের নির্লজ্জ চেহারাটা প্রকাশ করে দেবো। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন থাকবে। আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে। যে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী, সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অনেকে বলছেন মেইনস্ট্রিম মিডিয়ায় একটা কয়েনেজ ব্যবহার করা হচ্ছে দাবাং। দাবাং মুখ্যমন্ত্রী, আ তিনি, আপনি এই প্রবণতাকে, মুখ্যমন্ত্রীর এই চটজলদি কাজ করার প্রবণতাকে কিভাবে দেখছেন? মানে অ্যাকশন যে তাড়াতাড়ি দেখুন, নেওয়া দু হচ্ছে এটা তো মানলাম। হাজার এগারোর পর থেকে এই মিডিয়ারা তৎকালীন মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন, কিভাবে তাকে একেবারে হিরোইন বানিয়ে ফেলেছিলেন। আগুন পাখি, অগ্নিকন্যা, অনেক কিছুই বলা হয়েছে। অগ্নিকন্যা, দেবী, কি নন, এই মিডিয়াই তৈরি করেছিল তো। হুম, হুম। আজকে সেই মিডিয়াই উল্টো পথে গিয়ে একে আবার দাবাং তৈরি করছে। এরা আসলে রাজনীতিটার সর্বনাশ করছে। সুস্থ রাজনীতি, সুস্থ শাসন নীতি, সেটাকে সর্বনাশ করার জন্যই মিডিয়া এই কাজগুলো করছে, এছাড়া অন্য কিছু না। কি, দেখুন, আমি একটা পোস্ট করেছি, অনেকে চিরবির করছে। একটি সরকার গঠন হলে তার প্রথম সাংবিধানিক সিদ্ধান্ত হচ্ছে অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা। হুম, হুম। আজ পর্যন্ত ওরা অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করতে পারলেন না। হুম, হুম। এ থেকে বোঝা যায় যে ওরা সাংবিধানিক প্রশাসনের জন্য প্রস্তুত নয়, তৈরি নয়। দাবাং ভাবিরা খুব ভালো, হাততালি পাওয়া যাবে, খানিকটা প্রচারও বাড়বে, কিন্তু মূলগতভাবে কি কোনো গঠনমূলক কিছু কাজ হলো? হলো না। স্যার আরেকটা প্রশ্ন আমাকে আপনাকে করতে হবে। আমি নিজে বিভিন্ন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। স্যার আমি প্রসঙ্গক্রমে আমি বলে রাখি যে আমার যিনি মানে গাড়ির যিনি চালক, তিনি ঘটনাচক্রে মুসলিম ধর্মাবলম্বী। তিনি বলছিলেন, গতকালই আমাকে বলছিলেন, আমি আপনার প্রতিক্রিয়া নেব। যে শুধুমাত্র মুসলিমদের সমস্যা হবে না, তারা না হয় গোমাংস ভক্ষণ বন্ধ করবেন। কিন্তু বিপুল অংশের হিন্দু মানুষ, ঘোষ সম্প্রদায়ের মানুষ বা
আরো অন্তজ শ্রেণীর অনেক হিন্দু মানুষ যারা গরুর ব্যবসা করেন, গরুর লালন পালন করেন, তাদের সমস্যা হয়ে যাবে। অনেক তারা কিনে ফেলেছেন মানে স্টক যাকে বলা হয়। তারা যদি বিক্রি করতে না পারেন তাদের মাথায় হাত পড়বে। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? ঠিক কথাই তো বলেছেন উনি। এরা যে মেহনতকারী মানুষ, এরা নিচের তলার মানুষের সঙ্গে মেশেন, তাদের জীবনযাপনের যন্ত্রণা বোঝেন। আজকে ওরা মানুষের কাছে মার খাবে, গ্রামের কৃষকেরা এরপরে পেটাবে। এই গরুগুলো লালন পালন করবে কি করে? একেবারেই। ওটা বুঝতে পারছে না। এখন ভাবছে ওটা তো এই সাধারণ মানুষকে বঞ্চিত করে ওই গরুগুলোকে ওরা তো মাংস বিক্রি করে এক্সপোর্ট করে কোটি কোটি টাকা উপার্জন করছেন ওদের বড় বড় নেতারা, আর হুম, যারা হুম। ওদের আবার ঘুরপথে টাকা দিচ্ছেন। আসলে ওরা চায় যে নিচের তলার প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা সস্তার প্রোটিন পাবে না, তাদের ঘাস খেয়ে থাকতে হবে। এই হচ্ছে পরিকল্পনা এদের। কিন্তু হিন্দুরাও তো আপনি স্যার দেখবেন এফেক্টেড হচ্ছেন। নর্থ ইস্টের বিজেপি নেতারা বুক বাজিয়ে বলছেন যে আমরা গরুর মাংস খাবো, কে আটকাবে আমাদের? হ্যাঁ, আমি আশঙ্কা প্রকাশ করছি এটা না হলেই খুব ভালো হয়। প্রত্যেকে যদি শান্তিপূর্ণ অবস্থান নেন, প্রত্যেকে যাতে নির্বিঘ্নে নিজের ধর্মাচরণ করেন এবং সরকারও যাতে সেই ব্যবস্থা নেয় ভালো। কিন্তু আমি আশঙ্কা প্রকাশ করছি এতে তো মানুষের অর্থনৈতিক অবনতি হবে অবস্থার। মানুষ সমস্যায় সাংঘাতিক পড়বে। পরিণতি হবে। আচ্ছা দেখুন, একটা কথা বুঝুন, এই যে গরুকে সুরক্ষা দেওয়া, এইটা কিন্তু যেদিন থেকে কৃষি সভ্যতা চালু হলো, মানুষ চাষ করতে শিখলেন, তখন চাষের কাজে গরুকে ব্যবহার করা হতো। একেবারেই। সেজন্যই একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল যে গরুকে হত্যা করা যাবে না। আজকে যারা এইসব গোমাতার সন্তানরা দেখাতে পারবেন কোথায় গরু দিয়ে চাষ হয়? সব তো ট্রাক্টর দিয়ে চাষ হয়। এবং গোদুগ্ধও প্রয়োজনীয়। যার জন্য তার মাংস তবে না খাওয়াই ভালো। এরকম একটা বিষয় তৈরি হয়েছিল। এগুলো মানে কি বলবো, মানে যাই হোক, ভারতবর্ষে আছি। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।